অনেকগুলো ব্রাঞ্চ থেকে আমরা এট এ টাইম একটা ডেটাবেসের উপর কাজ করি করি না? আসলে তো এরকমই হয়ে থাকে নাকি? ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চের জন্য তো আর ডেটাবেস ডিফারেন্ট ডিফারেন্ট হয় না, ডেটাবেস তো একটাই থাকে, তাই না? তো Yes, ma'am. যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চ থেকে সেম ডেটাবেস অ্যাক্সেস করতে চাই, তাহলে কি কনকারেন্টলি এক্সিকিউট, মানে কনকারেন্টলি করতে হচ্ছে, করছি সেটা। তো কনকারেন্টলি যখন আমরা সেম ডেটার উপর কাজ করতে চাই, তখন আসলে কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে। তো সেই টাইপের প্রবলেম গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা, আর হচ্ছে ডেটাবেজে যদি কোনো হার্ডওয়্যার, সফটওয়্যার বা লজিক্যাল এরর আসে, কোনো ফেইলার আসে, এই ফেইলার গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, এই দুইটা জিনিস, এই দুইটা ইস্যু আমাদের ডিল করতে হয়, যেটা আমরা মেইনলি এই চ্যাপ্টারে দেখবো, যে এই ইস্যুগুলো অ্যারাইজ হলে আমরা কিভাবে সেগুলো সলভ করবো। ঠিক আছে? তো এখন পরের স্লাইড গুলোতে যাই। ডেটাবেস আমাদের কিছু সরি ট্রানজাকশনটা ঠিকভাবে ম্যানেজ করার জন্য, মেনটেন করার জন্য কিছু প্রপার্টিজ আছে। অ্যাসিড প্রপার্টিজ তো মনে হয় আপনারা একটু ফ্যামিলিয়ার, তাই না? কোথাও তো পড়ে আসার কথা। এই টার্মটা কি আমরা জানি, অ্যাসিড প্রপার্টিজ? Yes, ma'am. আচ্ছা, কি কি চারটা প্রপার্টিজ? অ্যাটমিসিটি, Concurrency, কনসিস্টেন্সি। consistency. অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন আর ডিউরেবিলিটি। Durability. হুম, অ্যাটমিসিটি বলতে আমরা বোঝাচ্ছি কি, ট্রানজাকশনটা করবে, হয় পুরো ট্রানজাকশনটা এক্সিকিউট করবে, অথবা কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে না, অ্যাবর্ট করবে। ডিউরেবিলিটি বলতে আমরা বোঝাচ্ছি ট্রানজাকশন এক্সিকিউট করার পর যে ডেটাবেসটা আমরা সেভ করি, কমিট করি, ডেটাবেসটা স্টোর হবে, এটাই হচ্ছে ডিউরেবিলিটি। কনসিস্টেন্সি বলতে আমরা এক্সাম্পল দিয়ে দেখবো, জাস্ট এক লাইনে একটু বলে যাই আগে। কনসিস্টেন্সি বলতে বোঝাচ্ছি একটা ট্রানজাকশন এক্সিকিউট হওয়ার আগে ও পরে যে ডেটা গুলো আছে, রিসোর্স গুলো আছে, যোগফলটা সেম হতে হবে। অর্থাৎ কনসিস্টেন্সি যে আমাদের প্রপার্টিটা আছে, ওখানে এরর হ্যান্ডেল করা হয় মেইনলি। আর আইসোলেশন হচ্ছে দুইটা ট্রানজাকশন বা মোর দ্যান ওয়ান ট্রানজাকশন আমরা কিভাবে কনকারেন্টলি রান করতে পারবো, সেটা আইসোলেশন মেনটেন করা হয়। এখন আমাদের যে এক্সাম্পলটা ছিল, একটা যে এক্সাম্পল দেখলাম আমরা, এটা দিয়ে আমরা এই প্রপার্টি গুলো একটু অ্যানালাইজ করে দেখি। তো অ্যাটমিসিটি বললাম যে হয় পুরো ট্রানজাকশনটা এক্সিকিউট হবে, অথবা কোনো পোর্শনে এক্সিকিউট হবে না। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে যদি স্টেপ থ্রি পর্যন্ত আমরা এক্সিকিউট করি, তারপর কোনো ফেইলার আসে, তো আমরা কি বললাম, অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি তে $50 ট্রান্সফার, তাহলে কি করতে হবে, অ্যাকাউন্ট এ থেকে আগে $50 মাইনাস করতে হবে, তারপর অ্যাকাউন্ট বি তে $50 আমরা প্লাস করব। এখন ভালো কথা, অ্যাকাউন্ট এ থেকে আমরা $50 মাইনাস করলাম। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এখানে রিড আর রাইট বলতে কি বোঝাচ্ছি আমরা? কে Balance বলতে? check. রিড বলতে বোঝাচ্ছি ডেটাবেসটা এক্সেস করা। ঠিক আছে, ডেটাবেসটা এক্সেস করছে, কোনো ভ্যালু রিড করছে। আর রাইট বলতে বোঝাচ্ছি, রাইট হচ্ছে ডেটাবেসটা আপডেট করা। যদি আমরা রিড করার পর বা কোনো অপারেশন পারফর্ম করার পর রাইট করি, তার মানে যে অপারেশনটা করলাম ডেটাবেসে, তখন সেই ভ্যালুটা স্টোর হয়ে গেল। আমরা এ রিড করলাম, ধরলাম এর ভ্যালু হচ্ছে 100, বি এর ভ্যালু হচ্ছে 100। ঠিক আছে, অ্যাকাউন্ট এ তে $100 আছে, অ্যাকাউন্ট বি তেও $100 আছে। তাহলে কি করছে, এখানে 100 থেকে $50 মাইনাস করছে, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? 50, তাই না? এর এর ভ্যালু যদি আমরা $100 ধরি, সবাই একটু মনোযোগ দেন, এর ভ্যালু যদি $100 ধরি, সেখান থেকে $50 মাইনাস করি, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে? $50। তো আমরা যখন রাইট করব, যদি এই অপারেশনটা পারফর্ম করার পর রাইট করি, তখনই শুধুমাত্র ডেটাবেসে ভ্যালুটা আপডেট হয়। তাহলে এর ভ্যালু আগে ছিল $100, এখন ডেটাবেস রাইট করার পর, আপডেট করার পর ভ্যালুটা হয়ে গেল $50। তাই তো হওয়ার কথা, তাই না? আমি অ্যাকাউন্ট এ থেকে $50 তো অ্যাকাউন্ট বি তে ট্রান্সফার করতে চাচ্ছি।
তাহলে অ্যাকাউন্ট এ থেকে $50 চলে যাবে না? যদি অ্যাকাউন্ট এ থেকে আমরা $50 আগে মাইনাস করি, বললাম এই স্টেপ 3 পর্যন্ত আমরা এক্সিকিউট করেছি, করার পর আমাদের কোনো একটা ফেইলার আসলো, কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার ফেইলার আসলো এবং আমরা ট্রানজাকশনটা আর এক্সিকিউট করতে পারলাম না, ওই অবস্থায় যদি রেখে দিই, তাহলে এই $50 তো আমার হারিয়ে গেল। আমি তো যেটা পেয়েছি এর ভ্যালু $50 আপডেট করে ফেলেছি, কিন্তু সেটা তো আমি বিলতে এখনো যোগ করি নাই। তাই এই $50 আমি কোনো হিসাব পাবো পরে? আমরা ব্যাংকে কি হয় জানেন, ব্যাংকিং সিস্টেমে সারাদিন ওরা যত লেনদেন করে, যত ট্রানজাকশন করে, করার পর একদম শেষে লাস্ট 1 ঘন্টা ওরা কিন্তু কোনো ট্রানজাকশন করে, মানে ক্লায়েন্টের সাথে কোনো ট্রানজাকশন, ওই ঘন্টায় তারা কি করে, সারাদিনের যত লেনদেন হলো সেই হিসাবগুলো করে, ব্যালেন্সটা আগে যা ছিল সারাদিন পরে ব্যালেন্সটা সেম আছে কিনা, এই হিসাবটাই করে মেইনলি। ঠিক আছে, এখন যদি আমরা সেই হিসাবটা এখানে করতে চাই, যে টি পর্যন্ত এক্সিকিউট করার পর সেখান থেকে $50 চলে গেল, বাট আমি তো এটা যোগ করি নাই, তাহলে হিসাবটা কি মিলবে? বুঝতে পারছি আমার কথা? হ্যাঁ না কিছু বলেন। জি মিস। তো এটা হচ্ছে আমাদের অ্যাটমিসিটি প্রপার্টি, যেখানে বলা হচ্ছে যে একটা ট্রানজেকশন যদি আমরা অর্ধেক এক্সিকিউট করি, তাহলে কিছু ভ্যালু, কিছু ডেটা লস হবে। এই জন্য আমরা কি করব, ট্রানজেকশন হয় পুরোটা এক্সিকিউট করব, অথবা এরকম অর্ধ হলে আমরা ওখানে কি করে দিব, ওই ট্রানজেকশনটা আর এক্সিকিউট করব না, নতুন করে শুরু করব। ঠিক আছে, তারপর আসছে ডিউরেবিলিটি প্রপার্টি। ডিউরেবিলিটি প্রপার্টি কিছুই না, আমরা কোনো একটা ট্রানজেকশন পারফর্ম করার পর, এক্সিকিউট করার পর কি করবো, ডেটাবেসটা, ডেটাবেসে সেই তারপর আপডেট করার পর বা ট্রানজেকশনটা রান করার পর যে ভ্যালুটা পেলাম সেটা সেভ করব। আপনারা যে কি করেন ল্যাবে যখন কাজ করেন, ভ্যালু ইনসার্ট করেন, ডেটা ইনসার্ট করেন, করার পর কমিট করেন না, একটু পর সার্ভার ডাউন হয়ে যায়, তখন কি হয়, পরের বার যখন কাজ করতে চান কি দেখেন, ডেটাগুলো পাওয়া যাচ্ছে না, তাই না? ইভেন টেবিলও গায়েব হয়ে যায় যদি আমরা কমিট না করি। যদি কমিট করি তাহলে এরকম সার্ভার ডাউন হোক আর বা যে কোনো ফেলিয়ার হোক, ডেটাগুলোতে সেভ থাকে। এইটাকেই বলা হচ্ছে ডিউরেবিলিটি, যে কোনো একটা ট্রানজাকশন কমপ্লিট করার পর কি করতে হবে, ডেটাবেসটা স্টোর করতে হবে, সেভ করতে হবে, যাতে কোনো স্টোর করার পর যদি কোনো ফেইলার বা কোনো এরর আসে, তারপরও ডেটাবেসে ভ্যালুগুলো আমাদের স্টোর থাকে, হারিয়ে না যায়। এই প্রপার্টিটা, এই প্রপার্টিটা আমরা বলছি durability। আচ্ছা, এরপর আসে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এখানে একদম সহজ ভাষায় যেটা বলা হচ্ছে, এই যে আপনাদের ট্রানজাকশনটা আছে, দুইটা ডেটা আছে, এ আর বি, তাই না? তো আমাদের একটা ট্রানজাকশন এক্সিকিউট করার আগে যতগুলো রিসোর্স আছে, যতগুলো ডেটা আছে, তাদের যোগফল, সাম, ট্রানজাকশন এক্সিকিউট করার আগে এই রিসোর্স গুলোর সাম যেটা হবে, ট্রানজাকশনটা এক্সিকিউট করার পরেও সাম সেম হতে হবে। যেমন এখানে অ্যাকাউন্ট এ তে ব্যালেন্স দিয়েছিলাম 100, অ্যাকাউন্ট বি তে ব্যালেন্স দিয়েছিলাম 100, তাহলে ট্রানজাকশনটা শুরু করার আগে এই এ আর বি দুইটা অ্যাকাউন্টের সাম কত হচ্ছে? 100 আর 100 যোগ করলে কত হয়? কথা বলেন না কেন, ঘুমাচ্ছেন সবাই? আপনার ক্লাসে ঘুমান, ল্যাবেও ঘুমান, আর তো অনলাইন ক্লাস। শুনতেছেন আমার কথা? জি ম্যাম।
রেসপন্স না করলে এরপর থেকে আইডি ধরে ধরে জিজ্ঞাসা করবো বুঝলেন কি বুঝলেন না। তাহলে এখানে কনসিস্টেন্সি প্রপার্টি দিয়ে আমরা কি বোঝাচ্ছি, আমাদের একটা ট্রানজাকশনে যতগুলো ডেটা থাকবে ডেটাগুলোর যোগফল ট্রানজাকশনটা এক্সিকিউট করার আগে যা হবে এক্সিকিউট করার পরেও তাই হতে হবে। যেমন এখানে এর ভ্যালু 100 ধরলাম আর বি অ্যাকাউন্ট বি এর ভ্যালু আমরা $100 ধরলাম। তো শুরুতে কত হলো, 100 প্লাস 100 200, তাই না? তারপর যখন এই এক্সিকিউশন গুলো করলাম এ থেকে 50 বাদ দিলাম দিয়ে রাইট করলাম, তাহলে এর ব্যালেন্স কত হলো এখন, 100 থেকে 50 বাদ দিলাম, তাহলে এর ব্যালেন্স কত, 50 না 100ই থাকে? 50 ম্যাম। 50 থাকবে, কারণ আমরা এই অপারেশনটা করার পর 100 থেকে 50 বাদ দেওয়ার পর রাইট করেছি, তাই না, ডেটাবেসটা আপডেট করেছি। তাহলে এর ভ্যালু হচ্ছে 50, তারপর বি রিড করলাম, বি যখন রিড করব কত রিড করব, 100, তাই না? বি তে তো এখনো কিছু করি নাই, বি এর ব্যালেন্স 100 ছিল, 100ই থাকবে। আর এই যে 50টা বাদ দিলাম সেটা এই বি তে এসে যোগ করি, তাহলে এখন বি এর ব্যালেন্স কত হয়ে গেল, 150 নাকি? জি ম্যাম। তো এর ব্যালেন্স রাইট করেছিলাম 50, বি এর ব্যালেন্স 50 যোগ করার পর রাইট করলাম 150, তাহলে পুরো ট্রানজাকশনটা আমার এক্সিকিউট হয়ে গেল। এক্সিকিউট করার পর বললাম যে সামটা সমান হতে হবে, এর ব্যালেন্স ছিল 50, বি এর ব্যালেন্স হলো 150, তাহলে দুইটা যোগ করলে 200ই হচ্ছে। তাহলে ট্রানজাকশন শুরুর আগেও ব্যালেন্স ছিল দুইটা, ডেটার যোগফল ছিল 200, এবং ট্রানজাকশন পুরোটা এক্সিকিউট করার পরে ব্যালেন্স আমি ঠিক বুঝতে পারি না যে ব্যালেন্স বলতে এখানে আমরা দুইটা অ্যাকাউন্ট ধরে নিচ্ছি, এ আর বি। ধরে নিয়েছি যে অ্যাকাউন্ট এ এর ব্যালেন্স হচ্ছে 100, অ্যাকাউন্ট বি এর ব্যালেন্স 100। ইনিশিয়ালি আমরা এই দুইটা ধরে নিয়েছি। তো এ থেকে 50 বাদ দিয়েছি, দিয়ে সেটা রাইট করেছি, তারপর বি রিড করলাম, বি এর সাথে 50 যোগ করলাম, করে সেটাও ডেটাবেস আপডেট করে দিলাম। আসলে লিখে বোঝাতে পারলে ভালো হতো, বাট আমার এখানে সেরকম অপশন নাই। এ আর বি এর যোগফল শুরুতে ছিল 100 আর 100 200, আর পরে এর আপডেট হয়ে হলো 50, বি আপডেট হয়ে হলো 150, তখনও এই দুইটা যোগ করলে ব্যালেন্সটা 200ই পাচ্ছি আমরা। তো এরকম যদি হয় ট্রানজাকশনের শুরুতে যে ব্যালেন্স ছিল, সাম ছিল, ট্রানজাকশনের শেষেও সেম ব্যালেন্স পাচ্ছি, সামটা সেম থাকছে, তখন আমরা বলছি ডেটাবেসটা কনসিস্টেন্ট, অর্থাৎ কোনো এরর নাই। যদি শুরুর আগে ব্যালেন্সটা টোটাল ব্যালেন্স হতো 200, বাট কোনোভাবে শেষে ট্রানজাকশন রান করার পর ব্যালেন্সটা কমে যাচ্ছে, টোটাল ব্যালেন্স হচ্ছে 180, তখন কি কনসিস্টেন্সি থাকছে না, তাই না? আগের ব্যালেন্স আর পরের ব্যালেন্সটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো এরর আসছে। এই কনসিস্টেন্সি প্রপার্টিটার মেইন কাজ হচ্ছে আসলে এরর হ্যান্ডেল করা। তো ট্রানজাকশন যখন আমরা কোনোটা শুরু করব, ট্রানজাকশন শুরুতে সে সবসময় ডেটাবেসটা আসলে একটা কনসিস্টেন্ট ডেটাবেস দিয়ে শুরু করবে, এবং আমাদের মেইনটেইন করতে হবে যে ট্রানজাকশনটা শেষ হতে হতেও যেন ডেটাবেসটা কনসিস্টেন্টই থাকে, ভ্যালুগুলো যেন চেঞ্জ না হয়ে যায়। এ আর বি এর ভ্যালু কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, বাট দুইটার সাম কিন্তু একই থাকতে হবে। ঠিক আছে? মনে হয় কোনো কঠিন কথা বলি নাই, এটা এটুকু তো আমাদের বোঝারই কথা। বুঝতে পেরেছি সবাই? কেউ না বুঝে থাকলে বলেন। তার মানে সবাই বুঝতে পারছেন, কোনো কথা নাই। আচ্ছা, এখন আসি আমাদের ফোর্থ প্রপার্টিতে, আইসোলেশন। এই তিনটা প্রপার্টিতে আমরা দেখলাম কনসিস্টেন্সি, অ্যাটমিসিটি আর ডিউরেবিলিটি। এখন আমরা আসলে একটা ট্রানজাকশন নিয়ে কথা বলছিলাম, বাট কি হয়, ওই যে ব্যাংকিং এর কথা বললাম যে ডিফারেন্ট ব্রাঞ্চ থেকে
সেম টাইমে আমরা একটা ডেটাবেস অ্যাক্সেস করে থাকি, তখন কনকারেন্টলি এক্সিকিউশনের প্রয়োজন হয়। তো যখন এরকম সিচুয়েশন হবে, একটা ডেটাবেস আমরা কনকারেন্টলি এক্সিকিউট করবো, সেম ডেটাবেস বিভিন্ন জায়গা থেকে এক্সিকিউট করব, বিভিন্ন ট্রানজাকশন এক্সিকিউট করবে, তখন আসলে অনেক ইস্যু অ্যারাইজ হতে পারে। সেই ইস্যুগুলো সলভ করার জন্য আমাদের আইসোলেশন প্রপার্টিটা মেনটেন করতে হয়। আইসোলেশন প্রপার্টিতে যেটা হয়, দুইটা ট্রানজাকশন যদি থাকে, এখানে দুইটা ট্রানজাকশন দেওয়া আছে T1 আর T2। যখন T1 আমরা এক্সিকিউট করব, সে T2 সম্পর্কে কিছু জানবে না। ঠিক আছে, সে তার মতো করে ডেটাবেসটা অ্যাক্সেস করবে, তার যে ইনস্ট্রাকশন গুলো ছিল, অপারেশন গুলো ছিল, যেগুলো পারফর্ম করবে, সে T2 সম্পর্কে কিছু জানবে না। সে ভাববে যে T1 পুরোটা এক্সিকিউট করার পর T2 রান হবে, অথবা T2 আগে রান হয়ে গেছে, তারপর সে এক্সিকিউট হচ্ছে। T2 ও সেম একইভাবে হবে, অর্থাৎ দুইটা দুইটা থেকে আইসোলেটেড থাকবে, কেউ কারোটা সম্পর্কে জানবে না। ট্রানজেকশন গুলো কনকারেন্টলি রান হবে, বাট কেউ কারোটা সম্পর্কে জানবে না। ঠিক আছে, তো এইটার জন্য এখানে যে এক্সাম্পলটা আছে, এই যে আমরা T1 দেখছিলাম, ট্রানজাকশন T1, এখানে কি করলাম, যখন আমাদের তিনটা স্টেপ এক্সিকিউট করলাম, ঠিক আছে, সেম আগের মতো, এখানে এর ভ্যালু হচ্ছে 100, অ্যাকাউন্ট এর ব্যালেন্স ধরলাম 100, এ থেকে 50 বাদ দিলাম, হয়ে গেল 50। তারপর আমরা রাইট করলাম এ, তাহলে এর ব্যালেন্স হয়ে গেল 50, তাই না? তারপর এই মাঝামাঝিতে যদি আমি আবার ট্রানজাকশন T2 টা রান করি, এই মাঝখানে এসে যদি ট্রানজাকশন T2 আমরা এক্সিকিউট করি, তাহলে সে এ কত রিড করবে? এ কত রিড করবে বলেন? -50। তাহলে 50 রিড করবে। এর ব্যালেন্স তো আমরা ধরে নিয়েছিলাম 100, 100 থেকে 50 বাদ দিলাম, দিয়ে আপডেটও করলাম, তাহলে এর ব্যালেন্স হয়ে গেল 50। T2 রিড করবে 50, আর বি কত রিড করবে? বি ব্যালেন্স তো 100 ধরে নিয়েছিলাম, বাট বি তে তো আমরা এখনো পর্যন্ত যাইনি, তার মানে শুরুতে যেটা ব্যালেন্স ধরে নিয়েছিলাম সেটাই, তাই না? ইউএস এর ব্যালেন্স পাচ্ছে 50, আর বি এর ব্যালেন্স পাচ্ছে 100, তাহলে সে প্রিন্ট করবে, সাম করবে কত? 150। কিন্তু আসলে তার রিড করার কথা কত? এ যদি 50 ও রিড করে, বি তো আসলে তার 150 রিড করার কথা, যাতে করে এ প্লাস বি এর ভ্যালুটা 200 হয়। কনসিস্টেন্সিতে পড়ে আসলাম। তো মাঝখান থেকে, এই এক্সাম্পলটার কারণ হচ্ছে মাঝখান থেকে যদি আমরা অন্য কোনো ট্রানজাকশন এক্সিকিউট করি, তখন সে একটা ইনকনসিস্টেন্ট ডেটাবেস পাবে। আমরা এরকম মাঝখান থেকে হুটহাট অন্য কোনো একটা ট্রানজাকশন আসলে এক্সিকিউট করতে পারবো না। একটা ট্রানজাকশন সে পুরোটা এক্সিকিউট হতে হবে, তারপর আরেকটা ট্রানজাকশন এক্সিকিউট হবে, অথবা এই পুরোটা এক্সিকিউট হবে তারপর এটা হবে। ঠিক আছে, এরকম করে মাঝখান থেকে হুটহাট করে আমরা অন্য কোনো ট্রানজাকশন এক্সিকিউট করলে সে ইনকনসিস্টেন্ট ডেটাবেস পাবে। এই যে সামটা, কনসিস্টেন্সিটা মেইনটেইন হচ্ছে না, এই এ প্লাস বি এর সাম সবসময় সমান হতে হবে। সমান পাচ্ছি না আমরা, 50 পাচ্ছি, এ এর ভ্যালু পাচ্ছি 50, বি এর ভ্যালু পাচ্ছি 100, তো এখানে 150 হয়ে যাচ্ছে, বাট আমাদের হওয়ার কথা ছিল 200। ঠিক আছে, তো এই প্রপার্টিটা আমাদের মেইনটেইন করতে হবে, যে ট্রানজাকশন গুলো যেন আমরা এমন ভাবে এক্সিকিউট করতে পারি একটা আরেকটা সম্পর্কে না জানি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি আমরা ট্রানজাকশন গুলো সিরিয়ালি এক্সিকিউট করি। সিরিয়ালি এক্সিকিউট করা বলতে কি বোঝাচ্ছি, হয় আগে ট্রানজাকশন T1 পুরোটা এক্সিকিউট হবে, তারপর ট্রানজাকশন T2 এক্সিকিউট হবে, অথবা ট্রানজাকশন T2 পুরোটা আগে এক্সিকিউট হবে, তারপর T1 এক্সিকিউট হবে। এদিকে আমরা বলছি ট্রানজাকশন গুলো সিরিয়ালি এক্সিকিউট করা। তো সিরিয়ালি যদি এক্সিকিউট করতে চাই, সেখানে আমরা একটা প্রবলেম ফেস করতে পারি। কি সেই প্রবলেমটা, কেউ বলেন তো?
একটু চিন্তা করেন, যদি আমরা ট্রানজাকশন সিরিয়ালি এক্সিকিউট করতে চাই তাহলে আমরা কি টাইপের প্রবলেম ফেস করতে পারি? যদি আমাদের দুইটা ট্রানজাকশন থাকে এবং একটা ট্রানজাকশন অনেক বড় এবং আরেকটা ট্রানজাকশন অনেক ছোট, কিন্তু বড় ট্রানজাকশনটা আগে আছে, ছোট ট্রানজাকশনটা তারপরে আছে, তো কি হবে, এই ছোট যে ট্রানজাকশনটা সেটা এক্সিকিউট করার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। যে বড় যে ট্রানজাকশনটা আছে, T1 ট্রানজাকশনটা ধরলাম অনেক বড়, সে কখন শেষ হবে পুরো এই সবগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করে করে, তারপর রিসোর্স গুলো ছেড়ে দিবে, এ আর বি রিসোর্স গুলো ছেড়ে দিবে, তারপর T2 সেই রিসোর্স গুলো এক্সেস করতে পারবে, তাই না? তাহলে কি ওয়েটিং টাইম অনেক বেড়ে যাচ্ছে। যদি আমরা ট্রানজাকশন গুলো সিরিয়ালি এক্সিকিউট করি তাহলে একটা ট্রানজাকশনের আরেকটা ট্রানজাকশনের জন্য ওয়েট করতে হবে যে সে পুরোটা কখন শেষ হবে, তারপর আমি সেই রিসোর্স গুলো এক্সেস করতে পারবো। এটা হচ্ছে সিরিয়ালি যদি আমরা এক্সিকিউট করতে চাই একটার পর একটা, এই প্রসেসটার মেইন প্রবলেম, এই প্রবলেমটা আমরা ফেস করব। তো এই হচ্ছে আমাদের চারটা প্রপার্টি ছিল। এখন এই চারটা প্রপার্টি কিভাবে মেইনটেইন হয়? এই যে ফার্স্ট যে অ্যাটমিসিটি প্রপার্টি ছিল, অ্যাটমিসিটি প্রপার্টিটা মেইনটেইন করে হচ্ছে ট্রানজাকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। ঠিক আছে, শুরুতেই পড়েছিলাম ট্রানজাকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, এটা বেশ আমাদের কিছু ফ্যাসিলিটি দেয়, তার মধ্যে একটা হচ্ছে ট্রানজাকশন ম্যানেজমেন্ট। ঠিক আছে, অ্যাটমিসিটিটা মেইনটেইন করে ট্রানজাকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, ডিউরেবিলিটি মেইনটেইন করে হচ্ছে রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট কি। কনসিস্টেন্সি মেইনটেইন করে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। ঠিক আছে, এই যে ব্যালেন্সটা সামটা ট্রানজাকশনের আগে ও পরে যেন সেম হয়, এই জিনিসটা যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার সে যখন কোয়েরি লিখবে তখন সে এই জিনিসটা মেইনটেইন করবে যে লজিক যেন সেম থাকে। আমি যে কোয়েরিটা করতে চাচ্ছি যেন থাকে, এরর হ্যান্ডেল করে এইভাবে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কনসিস্টেন্সিটা মেইনটেইন করে। আর আরেকটা আইসোলেশন, আইসোলেশন প্রপার্টি মেইনটেইন করে কন্ট্রোল কম্পোনেন্ট, কন্ট্রোল কম্পোনেন্ট, রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারে রাখবেন যে কোন প্রপার্টিটা কে মেইনটেইন করছে। মেইনটেইন ট্রানজাকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, কনসিস্টেন্সি মেইনটেইন করছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, মেইনটেইন করছে কনকারেন্সি কন্ট্রোল, আর ডিউরেবিলিটি মেইনটেইন করছে রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। এখানে যা 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 বললাম সেগুলোরই একটা সামারি দেয়া। আচ্ছা, এখন এটা হচ্ছে স্টেট, ট্রানজাকশনের বিভিন্ন স্টেট থাকে। দেখা একটা ট্রানজাকশন যখন আমরা এক্সিকিউট করি তার কয়েকটা স্টেট থাকে। ঠিক আছে, স্টেট গুলো কি কি? 7টা স্টেট, মেইনলি অ্যাক্টিভ স্টেট, পার্শিয়ালি কমিটেড স্টেট, ফেইল স্টেট, অ্যাবর্টেড স্টেট, আর হচ্ছে কমিটেড স্টেট। অ্যাক্টিভ স্টেট, অ্যাক্টিভ স্টেট বলতে আমরা বুঝাচ্ছি ট্রানজাকশনটা যখন এক্সিকিউট হচ্ছে, যখন রান হচ্ছে তখন যে অবস্থায় থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট। কমিটেড কি? যখন ট্রানজাকশনটা সাকসেসফুলি আমরা রান করছি, এক্সিকিউশন শেষ হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, হচ্ছে কমিটেড স্টেট। তারপর আসি পার্শিয়ালি কমিটেড স্টেট। পার্শিয়ালি কমিটেড স্টেট বলতে বোঝাচ্ছে ট্রানজাকশনের যতগুলো ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, যেমন এটা, এই প্রতিটা লাইন একটা করে ইনস্ট্রাকশন, তাই না? তো একদম এই 6টা লাইনের মধ্যে লাস্টের যে লাইনটা, লাস্টে একদম লাস্ট লাইনে আমরা যে কাজটা করছি, একদম লাস্টের ইনস্ট্রাকশনটা যখন আমরা এক্সিকিউট করছি সেটাকে আমরা বলছি পার্শিয়ালি কমিটেড স্টেট। কারণ এই লাস্ট
লাইনটা যদি আমরা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি তাহলে ট্রানজাকশনটা শেষ হয়ে গেল, তারপর আমরা কমিট করি, তাই না? তো লাস্টের যে স্টেজ, যে ইনস্ট্রাকশনটা সেটা যখন সাকসেসফুলি এক্সিকিউট করি সেই স্টেটটাকে আমরা বলছি পার্শিয়ালি কমিটেড। তার মানে কমিটেড একদম ইমিডিয়েট সেটা। তারপর আসি ফেইল স্টেট। এখন যে 6টা ইনস্ট্রাকশন আমরা দেখলাম তার মধ্যে যে কোনো জায়গায় কোনো একটা ফেইলার হতে পারে, কোনো সফটওয়্যার ফেইলার, কোনো লজিক্যাল এরর, কোনো হার্ডওয়্যার ফেইলার, যে কোনো টাইপের ফেইলার অ্যারাইজ হতে পারে। তো সেটাকে আমরা বলছি ফেইল স্টেট। এখন ধরলাম কোনোভাবে সামহাও আমাদের ট্রানজাকশনে কিছু একটা ফেইলার আসলো। ফেইলার যদি আসে তারপর যে স্টেটে যাব আমরা সেটা হচ্ছে অ্যাবর্টেড। ঠিক আছে, অ্যাবর্টেড স্টেটটা শুধুমাত্র ফেইল স্টেটের পরে আসবে, অর্থাৎ ফেইল হওয়ার পর আমরা কি করব সেটা হচ্ছে অ্যাবর্টেড স্টেটটা আমাদের বলে দিবে। এখন যদি দেখা যায় যে অনেক বেশি এরর আছে, অনেক বেশি ইস্যু আছে, সেই জন্য ফেইলারটা অ্যারাইজ হয়েছে, তাহলে আমরা কাজটা করবো হচ্ছে ট্রানজাকশনটা কিল করে দিব। তার মানে ওই ট্রানজাকশন আর এক্সিকিউট করব না, রান করব না, ওটা ওখানেই শেষ। আর আরেকটা সেটা হচ্ছে লাস্ট এই ট্রানজাকশন, এই ট্রানজাকশনটার আগে একটা কমিট, ঠিক আছে, এর আগে আরো কিছু জিনিস ছিল, তার সেটা সেই ট্রানজাকশনটা ঠিকভাবে সাকসেসফুলি রান হয়েছে, হয়ে কমিট করেছে, তারপর সেকেন্ড ট্রানজাকশনটা এটা এটা যদি সাকসেসফুলি রান করি তাহলে আবার আমরা কমিট করব। এখন আগে যে কমিট আর নিচে যে কমিটটা আছে, এখন মাঝামাঝিতে আমাদের কোনো ফেলার, যদি মাঝে স্টেপে ফেল আছে তখন আমরা কি করব, হয় সেটা কিল করে দিব, পুরো ট্রানজাকশনটাই বাদ দিয়ে দিব, অথবা এর প্রিভিয়াস যে কমিট, প্রিভিয়াস যে স্টেবল স্টেটটা ছিল, অর্থাৎ আগে যে কমিট করা ছিল, ঠিক আছে, হয় ট্রানজাকশন দুইটা কাজ করবো। যদি আমাদের কখনো কোনো ফেইলার অ্যারাইজ হয় এবং বোঝাচ্ছি, হয় ট্রানজাকশনটা কিল করে দিব, ওখানে বাদ দিয়ে দিব, অথবা প্রিভিয়াস যে কমিট করা ছিল বা প্রিভিয়াস যে স্টেবল স্টেট ছিল সেখানে আমরা রোল ব্যাক করে ট্রানজাকশনের যে কারণে আসলে ইস্যু অ্যারাইজ হচ্ছিল, সেই যে কারণে ইস্যুটা অ্যারাইজ হচ্ছিল সেই ইস্যুটা সলভ করে কি করব, আবার নতুন করে ট্রানজাকশনটা এক্সিকিউট করব। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আছে 5টা ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের রান করার পর কি আসে, সবগুলো ট্রানজাকশন এক্সিকিউট করে করে একদম লাস্টের ইনস্ট্রাকশনে আসলাম। সেই ইনস্ট্রাকশনে যখন থাকছি সেটাকে আমরা বলছি পার্শিয়ালি কমিটেড। সেই ইনস্ট্রাকশনটা যদি আমরা লাস্ট ইনস্ট্রাকশনটা যদি সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি তারপর আমরা কমিট করে ফেলবো, তারপরে আসছে আমাদের কমিটেড স্টেট। আর পার্শিয়ালি কমিটেড অবস্থা থেকে ফেইলার অ্যারাইজ হতে পারে, আর অ্যাক্টিভ থেকে তো অবশ্যই যখন রান হচ্ছে তখন থেকে তো ফেইলার হতেই পারে। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, কোনো ফেইলার হয়, তখন আমরা ফেইল স্টেটে আসবো, শুধুমাত্র ফেইল স্টেট থেকে আমরা অ্যাবর্টেড স্টেটে যাব। কি করবো, ট্রানজাকশনটা ওখানে কিল করে দিব, না হলে এই যে অ্যাক্টিভ ট্রানজাকশনটা রান হওয়ার আগের যে অবস্থা ছিল এখানে নিশ্চয়ই কোনো একটা কমিটেড, এরকম একটা আগে ট্রানজাকশনের কোনো একটা কমিটেড সিচুয়েশন থাকতে পারে। তো কি করব, হয় এটা এখানে কিল করে দিব, অথবা আগের যেখানে কমিট ছিল, লাস্ট কমিট, লাস্ট স্টেবল স্টেট, ওখানে রোল ব্যাক করব, রোল ব্যাক করে আবার নতুন করে ট্রানজাকশনটা শুরু করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5টা স্টেপ। আচ্ছা, এখন একটু আপনাদের অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে হ্যাঁ অ্যাটেন্ডেন্সই নিচ্ছি, অ্যাটেন্ডেন্সের জন্যই কষ্ট করে আপনারা সবাই বসে আছেন। আচ্ছা, 19 এর 10
ফারদিন, $37. Ma'am, 31, ma'am. 10 absent. 31 present. 75. সবাই নাম প্রেজেন্ট করেন। যারা যারা অ্যাটেন্ডেন্স দিবেন না একবারে তাদেরকে আর পরেও দিব না। আফরাদ হোসেন অ্যাবসেন্ট। 2018. Present, miss. 71. Present, miss. 72. 75. Present, miss. 80. Present, miss. 81. 82. Present, ma'am. 83. 84. Present, ma'am. 84. 85. Present, ma'am. 86. Present, miss. 87. Present, ma'am. 88. Present, ma'am. 89. 21